হ্যালো রংপুর, ঘুরবো আজকে ভরপুর, তাই আসলাম রংপুর। আজকে রংপুরের সমস্ত সৌন্দর্য আপনি আর আমি উপভোগ করব। তো চলুন একসাথে উপভোগ করা যাক। এই ভিডিওতে রংপুরের জেলার সমস্ত সৌন্দর্য আপনার সামনে তুলে ধরবো, সাথে সাথে কমপ্লিট একটি ভ্রমণ গাইডলাইন দেব। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু এন্ড ওয়েলকাম টু মাই ব্লগ রংপুর। রংপুর বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের সুন্দর এবং সবুজ একটি জেলার নাম। 700 বছরের ঐতিহ্যের ধারক এবং বাহক, বর্তমানে জিআই পণ্য শতরঞ্জি, এছাড়াও হাড়িভাঙা আম এবং তামাকের জন্য বিখ্যাত এই রংপুর জেলা। ইতিহাস থেকে জানা যায় যে উপমহাদেশে ইংরেজরা যখন নীল চাষ শুরু করে তখন এই অঞ্চলের মাটি খুবই উর্বর হওয়ার কারণে এখানে প্রচুর নীল চাষ হতো। সেই থেকেই নীলকে স্থানীয় লোকেরা রঙ্গ নামে জানত। কালের বিবর্তনে সেই রঙ্গ থেকে রঙ্গপুর এবং তা থেকেই রংপুরের উৎপত্তি হয়। রংপুরে যাইয়ে দেখি রঙেরই মেলা, জানালা খুলে দেখি অবাক চাইয়া, পাগল করেছে আমায় রংপুরের মাইয়া। আজকে রংপুরের মেয়েরা আপনাকে পাগল না করলেও রংপুরের সৌন্দর্য আপনাকে পাগল করবে, কারণ আজকের এই ভিডিওতে আমরা গ্রাম বাংলার সৌন্দর্য সহ ঘুরে দেখব তাজহাট জমিদার বাড়ি, তিস্তা ব্রিজ, ভিন্ন জগৎ, চিকলি ওয়াটার পার্ক, পায়রাবান্ধ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর জিলা স্কুল, কারমাইকেল কলেজ, টাউন হল এবং সুরভি উদ্যান। তো চলুন মন ভরে উপভোগ করি আমার আপনার প্রিয় এই রংপুরের সৌন্দর্য। ট্রাভেলিং টাইমে আপনি যদি নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি অর্ডার করতে পারেন, কারণ এই ট্রাভেল টি শার্টটি পরে আপনি বা আপনার টিম মেম্বার যখন ট্রাভেলিং করবে তখন সবাই একটু বেশি প্রায়োরিটি দেবে আর দেখতে অনেক সুন্দরও লাগবে। সো ট্রাভেলিং টাইমে নিজেকে স্মার্টভাবে প্রেজেন্ট করতে হলে এখনই এই ট্রাভেল টি শার্টটি অর্ডার করুন। অর্ডারের লিঙ্ক থাকছে ভিডিও ডিসক্রিপশনে, কিংবা মিস্টার লাকসু ফেসবুক পেজে গিয়েও অর্ডার করতে পারেন। আমার পিছনে যে সুন্দর রাজবাড়ি বা জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী তাজহাট জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি 20 শতাব্দীতে নির্মাণ করা হয় এবং এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তখনকার স্থানীয় একজন জমিদার গোপাল লাল রায়। মূলত তিনি ছিলেন একজন স্বর্ণকার। তিনি মুকুট বিক্রি করতেন এবং মুকুট বিক্রি করার এক পর্যায়ে হচ্ছে তিনি প্রচুর অর্থ উপার্জন করে এবং এই সুন্দর জমিদার বাড়িটি নির্মাণ করেন। এই রাজবাড়িটি নির্মাণ করতে 10 বছর সময় লেগেছিল। মূলত এই জায়গার নাম তাজহাট এবং এই জায়গার নাম অনুসারে নাকি এই জমিদার বাড়ির নামকরণ করা হয়েছিল তাজহাট জমিদার বাড়ি। আবার আর একটা জায়গা থেকে শোনা যায় যে এই জমিদার যে মুকুট ব্যবহার করত, মানে মাথার তাজ, ঠিক আছে, সেই অনুসারে এই জমিদার বাড়ির নামকরণ করা হয় তাজহাট জমিদার বাড়ি। এই প্রাসাদটি প্রায় 210 ফুটের মতো প্রস্থ এবং 4 তলা সমান উঁচু। এর গঠনশৈলী প্রাচীন মুঘল স্থাপত্য থেকে অনুপ্রাণিত বলে ধারণা করা হয় এবং তার প্রমাণও মেলে, কারণ মধ্যভাগে বিশাল একটি গম্বুজ ও দুই পাশে তার ছড়িয়ে থাকা দালানগুলো একটা মসজিদের অবয়ব দেয়। তবে রাজবাড়ি যেই দিক থেকে বাংলাদেশের অন্য সকল রাজবাড়ি বা প্রাসাদ থেকে আলাদা সেটি হচ্ছে এর সিঁড়িগুলো। সর্বমোট 31টি সিঁড়ি আছে, যার প্রতিটি ইটালির ঘারানা মার্বেলের পাথরের তৈরি। এবং আপনি যখন প্রবেশ করতে পারবেন তখন বিস্তীর্ণ একটা মাঠ দেখতে পারবেন, যে মাঠ ফুল এবং গাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো।
এই প্রাসাদটি কিংবা এই রাজবাড়ি 2005 সালে রংপুর জাদুঘরে স্থানান্তর করে এবং এই প্রাসাদের দ্বিতীয় তলায় সেটি নিয়ে আসা হয়, যার ফলে বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক নিদর্শন এটির দেখাশোনা করে। আপনি যদি রংপুর ভ্রমণে আসেন তাহলে অবশ্যই এই জমিদার বাড়ি দেখে যাবেন, কারণ এই জমিদার বাড়ি হচ্ছে রংপুরের ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী। বর্তমানে আমি এখন খুবই সুন্দর একটি প্লেসে আছি, সেটি হচ্ছে তিস্তা নদী। আর তিস্তা নদীর উপরে আমার এক পাশে রয়েছে হচ্ছে সড়ক বা গাড়ি চলাচলের জন্য যে সেতু সেইগুলো, আর এই পাশটায় আছে হচ্ছে ট্রেন চলাচলের জন্য যে সেতু সেটি। আর এই দুইটি সেতুরই নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা নদী। জায়গাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। বর্তমানে এখন আমি আছি তিস্তা রেল সেতুর উপরে। অ্যাকচুয়ালি এই রেল সেতুটা অনেক সুন্দর, এখানে সবাই ঘুরতে আসে। আর এখানে হচ্ছে ঘোরার টাইমটা যে সতেজ বাতাস আসলে আপনাকে মনোমুগ্ধ করে দিবে। আর একটা বিষয় জানলে আপনি খুবই অবাক হবেন যে এই রেল সেতুর তৈরিতে খুবই একটা ইন্টারেস্টিং ইতিহাস আছে। সেটি হচ্ছে 1753 সালের দিকে যখন ভারতীয় উপমহাদেশে রেল প্রচলনটা শুরু হয়, তখন কিন্তু এই ব্রিজটা নির্মাণ করা হয়নি। কিন্তু পরবর্তীতে 1779 সালে যখন দুর্ভিক্ষ হয়, তখন কলকাতা থেকে ত্রাণ পাঠানোর জন্য এই যে রেল লাইনটা কাউনিয়া পর্যন্ত বিস্তার করা হয়, কিন্তু তখনও কিন্তু এই ব্রিজটি নির্মাণ করা হয়নি। তখন কি করা হয়েছিল, তখন যে বাষ্পচালিত আর কি ফেরি আছে, ফেরি পারাপার রেলের, তো ওটা ব্যবহার করা হতো। কিন্তু 1899 সাল থেকে 1900 সালের মধ্যে এই ব্রিজটি নির্মাণ করা হয়। শুরুতে এখানে রেল চলাচল করতো, কিন্তু পরবর্তীতে আর কি আরেকটা একটা অংশ বের করে যেন হচ্ছে গাড়ি চলাচল করতে পারে। কিন্তু বর্তমানে এটিতে এখন শুধুমাত্র রেল চলাচল করে। আর আমার ওই পাশে হাতের এই পাশে যে হচ্ছে সেতুটা আছে, সেই সেতু দিয়ে আর কি গাড়ি চলাচল করে। আর এই ব্রিজটি 1971 সালে যুদ্ধের সময় আর কি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছিল, পরবর্তীতে এটি সংস্করণ করা হয়। আর বর্তমানে এই সেতুতে দিন রাত 24 ঘন্টা হাজার হাজার মানুষ আসে বেড়াতে আর এই তিস্তার সতেজ বাতাস নিতে। আসলে জায়গাটি এতটাই সুন্দর যেটি ভাষায় প্রকাশ করার মতো না। আপনি যদি বিকেল বেলাতে এখানে আসেন, খুব সুন্দর করে বিকেল বেলাটাকে উপভোগ করতে পারবেন। আরেকটি মজার বিষয় হচ্ছে তিস্তা রেল সেতুর উত্তর অংশে লালমনিরহাট সদর উপজেলা ও দক্ষিণ অংশে রংপুর জেলার কাউনিয়া উপজেলা। আর এই তিস্তা নদী বা তিস্তা সেতু হচ্ছে একেবারে সীমান্ত বরাবর। আপনি এখানে লালমনিরহাট সদর থেকেও আসতে পারবেন কিংবা রংপুর জেলা থেকেও আপনি যেতে পারবেন। প্রতিদিন এখানে অনেক মানুষ ঘুরতে আসে। আপনি চাইলে এখানে নৌকা ভাড়া নিয়ে নদীর এই সতেজ বাতাস বা সতেজ পরিবেশকে উপভোগ করতে পারেন। বর্তমানে আমি এখন আছি ভিন্ন জগতে। ভিন্ন জগৎ প্রবেশ করতে হলে আপনার অবশ্যই টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য পার পারসন 100 টাকা। এখানে বিভিন্ন লোক আছে, একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত এখানে মানুষ আছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করে। এখানে বিভিন্ন ধরনের রাইড আছে। আজকে সব রাইডগুলো দেখবো, ভিন্ন জগতে কি কি আছে সেগুলো দেখব। তো এখন আমি ভিন্ন জগতের মধ্যেই এখন সামনে চলে যাব। সামনে হচ্ছে চাইল্ড জোন, তারপরে এক একটা জোন আছে। সো সব দেখবো আজকে একসাথে। তো চলুন শুরুতে চাইল্ড জোনে যাওয়া যাক। প্রবেশের পূর্বে এখানে আপনি বাইক কিংবা গাড়ি পার্কিং করার জায়গা পেয়ে যাবেন। আর প্রবেশের সাথে সাথে জায়গাটিকে খুব সাজানো মনে হবে। একটু সামনে আসলেই পুকুর পাড়ে একটা মসজিদ দেখতে পারবেন। আর এখানে গাড়ির মতো একটা বিমান পেয়ে যাবেন পুরো পার্কটি ঘুরে দেখার জন্য। আবার অনেক ঘোড়ার গাড়িও পেয়ে যাবেন, যাতে চড়ে সুন্দর এই পার্কটি ভ্রমণ করতে পারবেন। শিশুদের জন্য প্রবেশ করার পূর্বে এখানে খুব সুন্দর একটি ঝর্ণার ডিসপ্লে পেয়ে যাবেন, যেখানে আপনি ছবি তুলতে পারবেন। আর শিশুদের জোনটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আপনি এখানে শিশুদের অনেক সুন্দর সুন্দর রাইড পেয়ে যাবেন।
এরপরে একটু সামনে গেলেই আপনি পেয়ে যাবেন সুইমিং পুল। এখানে আসলে আপনি হচ্ছে সুইমিং পুল পেয়ে যাবেন, যেখানে একসাথে বন্ধু বান্ধব মিলে মজা করতে পারবেন। আর এখানে সুইমিং পুলে প্রবেশ করতে হলে জনপ্রতি 50 টাকা টিকিট কাটতে হবে। আর একটা বিজ্ঞপ্তি হচ্ছে কি জানেন, আপনি সাঁতার না জানলে সুইমিং পুলে আর কি ঢোকা নিষেধ, ঠিক আছে, বা হচ্ছে পুলে নামা নিষেধ। সো যারা সাঁতার জানেন অবশ্যই তারা আসবেন। আসলে ভিন্ন জগৎ অনেক বড় এবং অনেক সুন্দর একটি পার্ক, যেটা নিয়ে আমার আলাদা একটি ভিডিও করতে হয়েছে। সো যারা ভিডিওটি দেখতে চান, আমি ভিডিওর এন্ড স্ক্রিনে ভিন্ন জগতের ভিডিওর লিঙ্ক দিয়ে দেব, সেখান থেকে দেখে নেবেন। বর্তমানে এখন আমি আছি রংপুরের বিখ্যাত একটি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় 2008 সালে। শুরুতে এই বিশ্ববিদ্যালয়ের নাম রংপুর বিশ্ববিদ্যালয় ছিল, কিন্তু পরবর্তীতে এটিকে নামকরণ করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। মাত্র 12 জন শিক্ষক ও 300 জন শিক্ষার্থী নিয়ে রংপুর মহানগরী পার্কের মোড়ের এলাকায় স্থায়ী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়টি যাত্রা শুরু করলেও বর্তমানে আনুমানিক এর শিক্ষার্থী সংখ্যা প্রায় 12,000। আপনি যদি রংপুর ভ্রমণে আসেন আর আপনার হাতে যদি একটু সময় থাকে, তাহলে অবশ্যই এই বিশ্ববিদ্যালয়টি দেখে যাবেন, কারণ এই বিশ্ববিদ্যালয় কিন্তু রংপুরের অন্যতম ঐতিহ্যবাহী একটি বিশ্ববিদ্যালয়। এখন আমি হচ্ছে চিকলি পার্ক। এটি হচ্ছে রংপুরের খুবই নামকরা একটি পার্ক অ্যান্ড খুবই সুন্দর একটি পার্ক। এই পার্কে প্রবেশ করতে হলে আপনাকে টিকিট কাটতে হবে 2 জায়গায়। ফার্স্টে যখন আপনি টিকিট কাটবেন তখন আপনার কাছ থেকে 20 টাকা নেওয়া হবে, অ্যান্ড এই পার্কের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনাকে 30 টাকা দামের একটি টিকিট কাটতে হবে। অ্যান্ড টিকিট কেটে যখন আপনি প্রবেশ করবেন তখন লেকের পাশে কিছু বোট রাইড পেয়ে যাবেন, অ্যান্ড সেখানে স্পিড বোট রাইড আছে, অ্যান্ড নৌকা আছে। আপনি চাইলে সেখানে সেই রাইডগুলো নিতে পারেন। তারপরে সামনে আগালে আপনি কয়েকটি কফি শপ দেখতে পারবেন, অ্যান্ড কফি শপের পাশেই একটি ঝর্ণা রয়েছে। ঝর্ণাটি দেখতে আসলে খুবই সুন্দর, কৃত্রিম একটা ঝর্ণা, পাহাড় এবং ঝর্ণাকে আর কি খুব সুন্দর করে উপস্থাপন করা হয়েছে সেখানে। অ্যান্ড তারপরে হচ্ছে যে মূল পার্কটা, অ্যান্ড এখানে এসে আমার একটু আফসোস লাগছে, বিকজ শিশুদের কতগুলো আমি রাইড দেখেছি। একটু আফসোস লাগছে, যদি এখন শিশু থাকতাম তাহলে এই সুন্দর সুন্দর রাইডগুলোতে উঠতে পারতাম। যদি বড় হয়ে গেছি এগুলো সম্ভব না, তারপরও খুবই আফসোস লাগছে। অ্যান্ড আমি বলি, আপনি যদি রংপুরে এসে থাকেন তাহলে অবশ্যই এই পার্কটিতে সন্ধ্যার পরে আসবেন, কারণ সন্ধ্যার পরে নাকি এই পার্কটি একটু বেশি সুন্দর লাগে। অ্যান্ড আমার চোখেও সন্ধ্যার পরে এই পার্কের লাইটিংয়ের ব্যবস্থা দেখে একটু বেশি ভালো লেগেছে। সারাদিন আমি আজকে ট্রাভেলে ছিলাম অ্যান্ড ফুললি এক্সস্টেড, অ্যান্ড সন্ধ্যার পরটা ভাবছিলাম যে হোটেলেই কাটাবো, বাট এখানে এসে আসলেই খুবই ভালো লাগছে। এখানে এটা ট্রাই করতে হলে আপনাকে 50 টাকার টিকিট কাটতে হবে। সো 50 টাকা আপনি 2টি ল্যাপ পেয়ে যাবেন, মানে 2 বার হচ্ছে আপনি খেলতে পারবেন, আর সময় হচ্ছে 40 সেকেন্ড। সো এখন আমি একটু ট্রাই করতে। শেষ পারি না, এটা সম্ভব না। সত্যি জায়গাটি খুবই সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর। আপনি যদি বিকাল থেকে রাত পর্যন্ত খুব সুন্দর একটি সময় কাটাতে চান তাহলে অবশ্যই চিকলি ওয়াটার পার্কে আসবেন।
রংপুর এত বড় এবং এত সুন্দর, যেটা আপনার কভার করতে হলে অবশ্যই আপনাকে কিন্তু রংপুরে 1 আর 2 দিন থাকতে হবে ভালো করে দেখার জন্য। আমি রংপুরটাকে খুব ভালো করে প্রেজেন্ট করার জন্য রংপুরে কিন্তু আমি একটা নাইট স্টে করব। অ্যান্ড আমি স্টে করব হচ্ছে হোটেল ব্রাদার্সে। সো আমার রংপুরে আমি অনেক কয়েকটা হোটেল দেখেছি, কিন্তু হোটেল ব্রাদার্সের ডেকোরেশন বলেন অ্যান্ড সার্ভিস বলেন আমার কাছে ভালো লেগেছে, এনাদের সাথে কথা বলে ভালো লেগেছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি চলে আসলাম হোটেল ব্রাদার্সে। তাদের বিভিন্ন ক্যাটাগরির রুম আছে, সিঙ্গেল আছে, ডাবল আছে, ভিআইপি আছে, সেমি ভিআইপি আছে, তারপর হচ্ছে ফ্যামিলি রুম আছে, তাই না? আপনি সব ক্যাটাগরির রুমই কিন্তু এখানে এসে পেয়ে যাবেন। তো চলুন রুমে যাওয়া যাক। রাতে খুব সুন্দর একটি ঘুম দিয়ে খুব সকালে চলে গেলাম এখানে টাউন হলের সৌন্দর্য দেখতে। বর্তমানে এখন আমি আছি রংপুর টাউন হলে। আমার পিছনে একটি পাবলিক লাইব্রেরি রয়েছে, যেটির নাম হচ্ছে রংপুর পাবলিক লাইব্রেরি। আপনি জানলে অবাক হবেন যে ভারতীয় উপমহাদেশের সব থেকে প্রাচীনতম লাইব্রেরি হচ্ছে এই রংপুর পাবলিক লাইব্রেরি। আর এই পাবলিক লাইব্রেরির ঠিক সামনেই রয়েছে সুন্দর একটি শহীদ মিনার। অ্যাকচুয়ালি শহীদ মিনার দেখলে 1952 সালে কথা মনে পড়ে বাঙালির ইতিহাস এবং ঐতিহ্য। একটা জেলাতে যদি এই রকমের শহীদ মিনার না থাকে তাহলে ওই জেলার পূর্ণাঙ্গতাই পায় না। সো প্রত্যেকটা জেলাই হচ্ছে বাংলাদেশের এইরকম শহীদ মিনার আছে। এখানে আসলেও আপনি সুন্দর একটি শহীদ মিনার দেখতে পাবেন। রংপুরের সবার কাছে এই টাউন হলটা বেশ পরিচিত। মূলত এখানে 1885 সালে প্রথম নাট্যমঞ্চ নির্মাণ করা হয় এবং এর কার্যক্রম ঠিক তখন থেকেই শুরু করা হয়। আর বর্তমানে এখানে নাট্য প্রচার করা হয় এবং সরকারি যত সব অনুষ্ঠান আছে সেটির আয়োজন করা হয়। আসলে টাউন হলটি দেখতে খুবই সুন্দর, এটির রং এবং এটির ডিজাইন দেখলে আপনি মুগ্ধ হবেন। আর পাশে রয়েছে জেলা শিল্পকলা একাডেমি। সব মিলিয়ে টাউন হল জায়গাটি আসলে খুবই সুন্দর। আমার পিছনে যে মূর্তিটি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে বাংলাদেশের একজন মহিয়সী নারী। ওনার নাম হচ্ছে বেগম রোকেয়া। ওনাকে বাংলাদেশের নারী জাগরণের অগ্রদূত বলা হয়। উনি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ নামে একটি স্থানে জন্মগ্রহণ করে। তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে। তখনকার নিয়ম অনুসারে আরবি এবং উর্দু ভাষা তিনি ঘরে বসে শিক্ষা লাভ করেন, কিন্তু তার বড় ভাইয়ের উৎসাহের কারণে তিনি বাংলা এবং ইংরেজি চর্চা শুরু করেন এবং শিখতে শুরু করে। পরবর্তীতে তার বিয়ের পরে তার স্বামী সাকার সাহেবের উৎসাহেতে তিনি লেখালেখি আরম্ভ করেন এবং জ্ঞান চর্চা শুরু করে। তিনি বাঙালি নারীর মধ্যে সর্বপ্রথম 1902 সালে পিপাসা নামক একটি গল্পের মাধ্যমে বাংলা সাহিত্যে পদার্পণ করেন। আমি এখন এমনই একটা জায়গায় আছি, সত্যি কথা বলতে এখানে আসতে পারবো এটা কখনো আমি ভাবিনি। আমি এখন বেগম রোকেয়ার একেবারে জন্মস্থান সেখানে, যদিও এই বাড়িটার অস্তিত্ব এখন একেবারে ব্লিন। এই যে আমার পিছনে যে বড় একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওনার বাড়ি বা বাসার গেট। আর এই যে হচ্ছে একটা সারি গেছে, এটা হচ্ছে বারান্দা। আর ওই পাশে হচ্ছে একটা জায়গা আছে, ওখানে ছিল ওনার মানে উনি যেখানে বসে ঘুমাতেন এবং হচ্ছে লেখাপড়া করতেন। আর পাশেই হচ্ছে গোসলখানা। মানে এখন একেবারে নেই, কিছুই নেই, কয়েকটা হচ্ছে ইট আছে। বাট এই জায়গায় আসলে আপনি হয়তোবা বাংলাদেশের যে নারীদের উত্থানটা কোনখান থেকে হয়েছে সেটি একটা ধারণা পাবেন, বা সেটিকে একটু মানে অনুভব করতে পারবেন যে না, এখানে বসে বেগম রোকেয়া তিনি সাহিত্য চর্চা করতেন, তিনি এখানে বসে ইংরেজি শিখতেন, বাংলা শিখতেন, উর্দু শিখতেন, আরবি শিখতেন, যেটা বাংলাদেশের নারী জাগরণের একেবারে শুরু থেকে এই লেখাপড়াটা শুরু হয়েছে এখান থেকেই। তো ভাবতেই পারি নাই যে আমি এখানে আসব। তো এটা হচ্ছে রংপুরে আসলে আপনি অবশ্যই পাশেই তো রয়েছে হচ্ছে লাইব্রেরি অ্যান্ড ওনার একটা মূর্তি রয়েছে ওর পাশেই, ঠিক 1 থেকে 2 মিনিট হাঁটলেই আপনি এই জায়গাটা পেয়ে যাবেন। ওনার একেবারে যে পৈতৃক নিবাসটা আপনি কিন্তু এখানে আসলে পেয়ে যাবেন।
বর্তমানে এখন আমি আছি কারমাইকেল কলেজে। এটি রংপুরের ঐতিহ্যবাহী একটি কলেজ, যেটি প্রতিষ্ঠিত হয় 1916 সালে। তখনকার এখানের ম্যাজিস্ট্রেট জেএন সেনগুপ্তা এই কারমাইকেল কলেজটি প্রতিষ্ঠিত করেন। মূলত লর্ড ব্যারেন কারমাইকেলের নাম অনুসারেই এই কলেজের নামকরণ করা হয় কারমাইকেল কলেজ। আর এই কলেজের ইতিহাস বলতে গেলে তখনকার কারমাইকেল ছিলেন অবিভক্ত বাংলার গভর্নর। তিনি এখানে আসেন এবং এখানের যে স্থানীয় নেতারা আছে তাকে রিকোয়েস্ট করে যে যেন এখানে একটা কলেজ প্রতিষ্ঠিত করা হয়। তিনি কি করেন, তিনি এখানের রাজা, তারপর হচ্ছে যারা ছিল এখানের দায়িত্বরত বড় বড় পর্যায়ে, তাদেরকে নিয়ে একটি সভা গঠন করে এবং তাদেরকে টাকা উত্তোলন করতে বলে যে মৌখিকভাবে, এবং তিনি খাতায় লিপিবদ্ধ করেন। কিন্তু একজনের কাছে ভুলবশত তিনি 10,000 টাকা দাবি করেন। 10,000 টাকা লিখতে গিয়ে ওখানে 1 লাখ টাকা লিখে গেলেন। সো এটা একটা ইন্টারেস্টিং নিউজ। অ্যান্ড পরবর্তীতে মাত্র 3 বছরের মধ্যেই এই কলেজটি নির্মাণ করা হয়। সবুজে ঘেরা এই কলেজে প্রবেশ করলেই আপনি খুব সুন্দর সবুজ বাগান দেখতে পারবেন এবং বেশ কিছু পুরাতন এবং নতুন বিল্ডিং দেখতে পারবেন, আর খেলার মাঠও আছে। সো আপনি যদি সময় পান অবশ্যই এই সবুজে ঘেরা ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজটি ভিজিট করে যাবেন। বর্তমানে আমি এখন আছি রংপুর জিলা স্কুলে। অ্যাকচুয়ালি এই স্কুলটা অনেক পুরনো একটি স্কুল। এই স্কুল প্রতিষ্ঠিত হয় 1832 খ্রিস্টাব্দে, প্রায় 200 বছর আগে। 200 বছর আগের একটা স্কুল হচ্ছে রংপুর জিলা স্কুল। আর রংপুর জিলা স্কুলের মাঠটা অনেক বড়, অনেক বড়। মাঠের মধ্যে দিয়ে সোজা একটা রাস্তা চলে গেছে একেবারে মেইন সড়ক পর্যন্ত, মানে গেট পর্যন্ত। অ্যান্ড রাস্তার দুপাশে খুবই সুন্দর করে সারিবদ্ধ করে গাছ লাগানো আছে। সো এখানে আপনি একটু এসে সময় কাটাতে পারেন, কিংবা হচ্ছে এদের এই যে বাচ্চাদের সাথে ক্রিকেট বা ফুটবল খেলতে পারেন। হ্যাঁ, বর্তমানে এখন আমি আছি রংপুরের সুরভি উদ্যানে। উদ্যানটা মোটামুটি ছোট, এটা সরকারি উদ্যান। অ্যান্ড এই উদ্যানে হাঁটার মতো প্লেস আছে, অ্যান্ড বসে আড্ডা দেওয়ার মতো প্লেস আছে, আর ছোটদের ছোট 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 রাইড আছে। আপনার যদি ফ্যামিলি নিয়ে আসেন, ফ্যামিলিতে যদি ছোটো বাচ্চা থাকে, তাহলে এখানে আসলে খানিকটা সময় আর কি পাস করতে পারবে। তাছাড়া জায়গাটিতে দেখার মতো তেমন একটা কিছুই নেই। আপনারা যদি আসেন আর হাতে যদি এক্সট্রা সময় থাকে, তাহলে এই উদ্যানটা একটু ভিজিট করে যায়। রাজধানী ঢাকার কল্যাণপুর, গাবতলী, শ্যামলী ও মহাখালী বাস টার্মিনাল হতে নিয়মিতভাবে বিভিন্ন পরিবহনে রংপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে থাকে, যেখানে আপনি নন এসি 800 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এসিতে ভাড়া লাগবে আপনার 1200 থেকে 1500 টাকা। আমি এসআর প্লাস পরিবহনের একটি এসি বাসের টিকিট কাটি, যার ভাড়া পড়েছিল 1500 টাকা। রাস্তায় কোনো জ্যাম না থাকলে এবং আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকলে আপনি 8 থেকে 9 ঘন্টার মধ্যে চলে যেতে পারবেন আপনার প্রিয় রংপুর জেলাতে। আপনি চাইলে ট্রেনেও যেতে পারেন। সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 1700 টাকার টিকিট পেয়ে যাবেন ট্রেনে যাওয়ার জন্য, এবং সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। আজকের মতো এ পর্যন্তই। আশা করি রংপুরের ভিডিওটি আপনার খুবই ভালো লেগেছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।